কান ধরে ওঠবস করে দেশবাসীর সামনে ক্ষমা চাওয়া উচিত বিজেপির। খসড়া ভোটার তালিকাকে হাতিয়ার করে আজ এই ভাষাতেই আক্রমণ সানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর পাল্টা তৃণমূলের হুমকির কথা স্মরণ করিয়ে দিয়ে সুর চড়িয়েছে বিজেপি। আমি এই আলোচনায় আপনাদের সামনে দেখাবো যে সমতল ছাড়িয়ে এবার পাহাড়েও নিয়োগ দুর্নীতির অভিযোগ এবং চাকরি বাতিল, এই নিয়ে আমি আলোচনায় আসবো। স্টুডিওয় অতিথিরা রয়েছেন, কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো এই কিছুক্ষণ আগে দিল্লি থেকে যখন কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিমানবন্দরে দাঁড়িয়ে আক্রমণ শানাতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে খসড়া ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের উল্লেখ নেই কেন, বাংলাকে ছোট করার চক্রান্তের অভিযোগ তুলছেন এবং এই বলে তিনি বিজেপির উদ্দেশ্যে আক্রমণ শানাচ্ছেন। বিজেপির গল্প ছিল 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা রয়েছে, বাংলাদেশে অনুপ্রবেশকারী রয়েছে, সেই নাম কোথায়? আমি দেখাবো একবার শুরুতে ঠিক কি ভাষায় বিজেপিকে আজকে একহাত নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এখনো প্রায় 45-50 দিন ক্লেম অ্যান্ড অবজেকশনের কাজ চলবে। ফাইনাল লিস্ট বেরোবে খুব সম্ভবত 14ই ফেব্রুয়ারি। এটাকেই ফাইনাল ধরে নেওয়ার কোনো কারণ নেই, কিন্তু যারা বাংলাকে খাটো করে ছোট করে অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর বলে বাংলাকে আখ্যায়িত করেছিল বা বাংলাকে কালিমালিপ্ত করেছিল, 1 কোটি রোহিঙ্গা 1.5 কোটি রোহিঙ্গা বাদ যাবে, 1.5 কোটি বাংলাদেশি থাকে, তাদের তথ্য কার্যত ইলেকশন কমিশনেরই এসআইআরই খারিজ করে দিয়েছে। এবং প্রত্যেকটা সামারি ডিভিশনে, স্পেশাল সামারি ডিভিশন যখন হয় 1.5-2% এমনিই বাদ যায়। তো এবারেও যে 24 লক্ষ ডেথ বেরিয়েছে সেটা দেখা গেলে 2%, সেটা তো অ্যাভারেজে প্রত্যেকটা সামারি ডিভিশনেই বাদ যায়। এবার নো ম্যাপিং যে কেসগুলো, হয়তো কেউ রাজ্য থেকে বাইরে গেছে, কেউ অন্য জায়গায় শিফট করেছে, কাউকে ট্রেস করে পাওয়া যাচ্ছে না, তো এই যে কেসগুলো রয়েছে এগুলো ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ডে ক্লেম ফাইল করা হবে, তার পরবর্তীকালে হিয়ারিং হবে, তারপরে ফাইনাল লিস্টে তার নাম থাকবে কি না থাকবে সেই হিয়ারিংয়ের বেসিসে তার নাম প্রকাশিত হবে ফাইনাল লিস্ট। তো এটাকেই ফাইনাল লিস্ট ধরে নেওয়ার কোনো কারণ নেই। তবে যে উদ্দেশ্য নিয়ে বিজেপি তাদের সহকারী সংস্থা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলায় এসআইআর করতে চেয়েছিল, তারা মুখ থুবড়ে পড়েছে এবং তাদের ষড়যন্ত্র সর্বৈকভাবে ব্যর্থ। এবং বাংলাকে যারা অপমানিত করেছিল বাংলাদেশিদের আতুরঘর বলে, তাদের উচিত জনসমক্ষে এসে কান ধরে বাংলার 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে ভারতবর্ষের কাছে অন্ততপক্ষে বাংলাকে বদনাম করার জন্য কান ধরে উঠবস করে ক্ষমা চাওয়া। আমি শুরুতে শতরূপাদির কাছে আসবো। শতরূপাদি, এর আগে তো একেবারে বাংলা বিরোধী বলে আপনাদের আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় টাইম অ্যান্ড এগেন, এবার তো বলছেন কান ধরে উঠবস করে আপনাদের দেশবাসীর সামনে ক্ষমা চাওয়া উচিত। এত অনুপ্রবেশকারী এই পশ্চিমবঙ্গে রয়েছেন, অনুপ্রবেশকারীদের আতুরঘর হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ, অথচ এই যে 58 লক্ষের মতো নাম বাদ গেল ড্রাফট রোলে, একজন অনুপ্রবেশকারীর উল্লেখ নেই কেন? এই জবাব তো দিতে হবে এবারে। না, এই সর্বভারতীয় দলের সর্বভারতীয় কি সম্পাদক নয়, সাধারণ সম্পাদক, যাই হোক সে সবে আমেরিকা থেকে ফিরেছে, ভারতবর্ষের খবর টবর বিশেষ রাখছে না, বুঝতেই পারছি। তার কারণ আমার মনে হয় কান ধরে উঠবস করার কথা অভিষেক ব্যানার্জি। আমি একটা দুটো করে কথা বলছি। এই যে লিস্টটা বেরিয়েছে সেটা স্পেসিফিক্যালি ASD মানে অ্যাবসেন্টি, পার্মানেন্টলি শিফটেড এবং ডেড ভোটার। এখানে এখনও অবধি যারা ফলস ডকুমেন্টেশন করে এই ভোটার লিস্টে ঢুকেছে তাদের এখনও অবধি সেখানে মেনশন করা হয়নি, যার জন্য এই প্রোজেনি ম্যাপিং হচ্ছে। করা উচিত ASD এর পরে একটা আই অপশন রাখা উচিত, ইনফিল্ট্রেটর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো সেইটা। আপনি আমাকে বলুন শতরূপাদি, বিহারে ড্রাফট রোল বেরোলো, ফাইনাল রোল বেরোলো, ভোট হলো, তাতে আপনারা হই হই করে জিতলেন, কিন্তু কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী বিহারে রয়েছে সেই পরিসংখ্যান কোথায়? স্পেশাল ডেমোগ্রাফিক মিশন চালাতে হবে বলে বিহারে গিয়ে প্রচার করে এসেছেন প্রধানমন্ত্রী, কোথায় সেই তথ্য? সেই তথ্য তো আমাদের দেবার কথা না, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেবে। এবং আই এম শিওর বিহারে যেরকম একদম ক্লিয়ার বেরিয়ে গেছে, কারোর কোনো সমস্যা হয়নি, বেঙ্গলেরও সেটাই হবে, বেঙ্গল থেকেও বের করে দেবে কত লোক ফলস ডকুমেন্টেশন করেছে। আমার এখানে আরো দুটো প্রশ্ন আছে। যদি প্যানিকই না থাকতো, যদি আদৌ এখানে ইনফিল্ট্রেটর না থাকতো, তাহলে অভিষেক ব্যানার্জি এতদিন ধরে এইরকমভাবে রিয়্যাক্ট করে কাছে বেঁধে রাখবে, ম্যান মার্কিং করে রাখবে, কি দরকার ছিল করার? কেন মুখ্যমন্ত্রী স্বয়ং তিরিং বিরিং করে লাফিয়েছেন স্টেজে এবং বলেছেন কেন বিএলওরা ট্রেনিং এ গেছে, উনাকে না বলে? তৃতীয় প্রশ্ন, দাঁড়াও, আমার প্রশ্ন শেষ হয়নি।
তৃতীয় প্রশ্ন, র্যান্ডম বার্থ সার্টিফিকেট কেন ঠিক, কলকাতা প্রশ্ন শেষ কর্পোরেশন হয়নি, থেকে কিন্তু যে বেরিয়েছে? প্রশ্নটা অভিষেক কিন্তু বন্দ্যোপাধ্যায় আমি করছেন তার বলবো, উত্তরটা এখনো আমি তো পর্যন্ত বলছি, পেলাম না। কিন্তু আমার কারণ পাল্টা প্রশ্ন অভিষেক একেবারে কৌশিক একেবারে বিশ্বাসের কাছে অভিষেক থাকবে। ব্যানার্জির আমি বলছি, দরকার। যখন এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে বিজেপি অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গার যে গল্প দিচ্ছিল সেটা খারিজ করে দিয়েছে কমিশন, তার মানে তো এইটা দাঁড়ায় যে এই এসআইআর কে কমিশনের ভূমিকাকে, এসআইআর কে তিনি নিরপেক্ষ বলে মনে করছেন, সার্টিফিকেট দিচ্ছেন। সেইখানে তো সতেরোপদের প্রশ্নটা যথার্থ। তাহলে কেন ম্যান মার্কিং এর অভিযোগ ছিল, কেনই বা এই প্রশ্ন তোলা হয়েছিল যে অমিত শাহর হাতে রক্ত লেগে রয়েছে, জ্ঞানেশ ভারতীর বিরুদ্ধে এফআইআর করা উচিত, কেন বলেছিলেন? দেখুন, এক্ষেত্রে দুটো কথা খুব পরিষ্কারভাবে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। এক নম্বর হচ্ছে যে পদ্ধতিতে এসআইআরটা হচ্ছিল, যতজন মারা গিয়েছিলেন, এবং শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ জুড়ে, সেক্ষেত্রে নিশ্চিত করে জ্ঞানেশ কুমারের হাতে রক্ত লেগেছিল না, জ্ঞানেশ কুমারের হাতে রক্ত লেগে আছে। আমাদের একদম স্পেসিফিক প্রশ্ন, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ 2 মাস ধরে বলে যাচ্ছেন 1 কোটি অনুপ্রবেশকারী, 1 কোটি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা। আজকে খসড়া তালিকা হয়ে যাওয়ার পর আপনাকে বলতে হবে কতজন রোহিঙ্গা পেয়েছেন, কতজন বাংলাদেশি পেয়েছেন। আর যদি এটাই মনে করেন যে এটা শুধু ডেড লেফটদের ছিল, তা তার মধ্যে দিয়ে কি এটা প্রমাণিত হয় না যে, 1 মিনিট দাঁড়ান, আমি ইন্টারাপ্ট করিনি, হোম টু হোম যখন আপনারা গেছিলেন, হোম টু হোম যখন আপনাদের বিএলওরা গেছিল, সেখানে কি তারা রোহিঙ্গা পেয়েছেন কি পাননি? যে জিনিসটা আপনি অমিট করে যাচ্ছেন সেটা হচ্ছে 1 কোটি 1.5 কোটির কথা বলছেন, আপনি একবারও বলছেন না যে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার দলের নেত্রী বলেছেন যে 2 কোটি নাম্বার দেওয়ার পরিকল্পনা আছে। এইটা তো প্রশ্ন, যখন আপনি এইটা ধারে ধরে মানছেন, যখন নিরপেক্ষ একটা এসআইআর হয়েছে, তাহলে এই একটা আতঙ্কের পরিবেশ কেন তৈরি করা হয়েছিল? আমরা তো এখনো বলছি যে এই নাম বাদ দেওয়ার পরিকল্পনা ওনাদের তখন থেকে ছিল এবং এখনো আছে, এখনো। আচ্ছা, এই যে বাংলাদেশি বর্ডার, আমি বলি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উনি তুলেছেন, বাংলাদেশি বর্ডার, এটা তো আপনারাও দেখিয়েছেন, একাধিকবার দেখিয়েছেন যে বিএসএফ এর সহযোগিতায় বাংলাদেশ বর্ডার থেকে ক্রস করেছে আমাদের। বিএসএফ এর সহযোগিতায় আমি আপনার সঙ্গে 100% একমত যে বিএসএফ এর সহযোগিতায় কেউ কিছু হয়তো অনুপ্রবেশকারী এখানে এসেছেন, কিন্তু তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিভাবে, তারা একেবারে ভোট দিচ্ছেন কিভাবে, এই একেবারে স্কুলের মার্কশিট তারা পাচ্ছেন কিভাবে, শংসাপত্র তারা পাচ্ছেন কিভাবে। দেখুন, প্রশ্নের তালিকাটা দীর্ঘ, সমস্যা হচ্ছে প্রশ্ন দুপক্ষই তোলে কিন্তু উত্তরটা কেউ নেওয়ার দায়িত্ব নেয় না। যেমন ভাবে আমি এইখানে দর্শকদের দেখাবো যে হুমকি দেওয়ার প্রতিযোগিতায় কেউ কিন্তু পিছিয়ে নেই। শুভেন্দু অধিকারী কখনো বলেন 1 কোটি নাম বাদ যাওয়া উচিত, কখনো শান্তনু ঠাকুর বলেন সংকট 1 কোটি 20 লক্ষ হওয়া উচিত, আবার তৃণমূলের যিনি বিধায়ক, যিনি মন্ত্রী শ্যামল মণ্ডল, তিনি আবার এই ভাষাতে হুমকি দিয়েছেন যে বিএলওর হাত ভেঙে দেওয়া উচিত, হাসি মুখে হুমকি দিয়েছেন। আমি পরপর দেখাবো, তারপর প্রাক্তন পুলিশ কর্তার কাছে আসবো। দেখুন, সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের মেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এসআইআরে কমপক্ষে 1 থেকে 1 কোটি 20 লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে, তারা কিন্তু বাদ যাবে। সেখানে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম, ভুতুরে ভোটার, এরা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে আর ভোট দিতে পারবে না। যদি কোনো বিএলও ব্লক লেভেল অফিসার যদি ইচ্ছাকৃতভাবে যদি কোনো একটি প্রকৃত ভোটারের নাম বাদ যায়, তাহলে প্রয়োজন হলে আমরা প্রথমে বোঝাবো, ইচ্ছাকৃত ভুল হলে তার আমরা হাত ভেঙে দেবো। আমি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর কাছে আসবো। মূল প্রশ্নটা হচ্ছে, ঠিকই তো, যদি অনুপ্রবেশকারী এত বড় একটা ফ্যাক্টর হয় যার জন্য আমি দেখিয়েছিলাম দর্শকদের একেবারে 2 দিন আগে শ্রমিক ভট্টাচার্য অমিত শাহর কাছে গিয়ে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যাচ্ছে বলে অভিযোগ জানিয়েছিলেন, তারপরে একজন অনুপ্রবেশকারী বা কতজন বাংলাদেশি রয়েছে তার কোনো তথ্য কেন ড্রাফট রুলে উল্লেখ থাকবে না, 1। আর 2 হচ্ছে আতঙ্কের পরিবেশ যে তৈরি হলো, যার জন্য এতগুলো প্রাণ চলে গেল, অরিন্দম দা, দায় টাকার। দেখুন, সুপ্রিম কোর্ট গত 5 তারিখে বলে দিয়েছে যে আপনি মৃত্যু নিয়ে, গতকালকে আমি বলে গেলাম যে যদি মৃত্যু হয়ে থাকে, কিছু হয়ে থাকে ইনসাফিসিয়েন্ট, তার জন্য হচ্ছে রাজ্য সরকার সম্পূর্ণ দায়ী এবং রাজ্য সরকারকে প্রোভাইড করতে হবে। এবং সেকশনটা আর্টিকেল বলে দিচ্ছে 324 ক্লজ 6, 326 এবং
আর একটা সেকশন বলেছে 16 জনপ্রতিনিধিত্ব আইন, এটা বলেই দিয়েছে যে রাজ্য সরকার ইজ সলিডলি রেসপন্সিবল ফর দিস রিপ্লেসমেন্টের জন্য। কেন দেয়নি? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং আরেকজন ছিলেন। আরেকটা আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে যে যদি কিছু না হয়ে থাকে, এই যে লাইন দিয়ে স্বরূপনগর থেকে শুরু করে চ্যাংরাবান্ধা বিহারে চাকরি করেছে, এরা জামাই আদরে গেল কেন? আপনি বোধহয় শুনেছেন নিশ্চয়ই। বিএসএফ অ্যান্ড বাংলাদেশের সাথে যেটা মিটিং হয়েছিল, স্বেচ্ছায় যদি কেউ চলে যায় তাহলে তাদের এগেনস্টে কোনো ফরেনার্স অ্যাক্ট হবে না। এবং আপনি এটাও জানেন যে ফরেনার্স অ্যাক্ট এখন এটা কিন্তু অভূত আপগ্রেডেড হয়েছে। এবং এটা আপনিও জানেন যে আজকে 50, 80 হোক, যাই হোক, এটা হচ্ছে কি ইলেকশন কমিশন উইল টেক দ্য ফাইনাল ডিসিশন। তাদেরকে যখন দায়িত্ব দিচ্ছে, সুপ্রিম কোর্ট এটাও বলে দিচ্ছে যে ইলেকশন কমিশনের ব্যাপারে হাইকোর্ট হ্যাজ গট নো অথরিটি। এটা যদি কোনো এলিগেশন করতে হয় তাহলে সুপ্রিম কোর্টকে বলতে হবে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এই জায়গায়, যতই হোক যাই হোক, প্রথম হচ্ছে গিয়ে বৈধ ভোটাররা কোনোভাবেই যাতে হ্যারাস না হয়, আর অবৈধ ভোটার যারা অনুপ্রবেশকারী একজনও যেন চান্স না পায়। প্লাস আরেকটা বলে দিচ্ছি, আপনারা 2208 জনকে যে আজকে বুথ সার্ভিসে যেটা দেখাচ্ছিলেন সেটা পরবর্তীকালে 2 হলো। আমি এখানে অ্যাড করব যে সমস্ত বিএলও এই আরও আজকে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার জন্য, আউট অফ মানে থ্রেট করার জন্য যে আজকে এগুলো করেছে, তাদের এগেনস্টে 37 ভারতীয় ন্যায় সংহিতা কেস করা দরকার। কারণ এখানে স্পষ্ট বলা আছে 7 বছর জেল। কেন? যদি সরকারি নথি বা অন্যান্য যদি আজকে ফোর্স করে থাকে, এই কেসটাও করতে হবে তাদের, আমি মনে করি। আমি এখানে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আমি বলছি বাংলাদেশি অনুপ্রবেশকারী যে এই রাজ্যে রয়েছে, এই শহরে রয়েছে, এটা তো লুকোছাপা কিছু বিষয় নয়। আমরা হাকিমপুর সীমান্তে চেকপোস্টে প্রায় প্রতিদিন এই ছবি দেখা গিয়েছে, যারা নিজের মুখে সে কথা স্বীকার করছেন। আপনি আমাকে প্রদীপদা বলুন যে তারপরে তার একটা স্বচ্ছ এসআইআর হওয়ার পরে তার একটা সুনির্দিষ্ট পরিসংখ্যান কেন থাকবে না? আশঙ্কাটা এই জন্য হচ্ছে, বিহারে এখনো পর্যন্ত এটা জানাই গেল না, রীতিমতন প্রচারে ঝড় তোলা হলো যে একেবারে স্পেশাল ডেমোগ্রাফিক মিশন এই বিহারেও শুরু করতে হবে, কিন্তু তারপরে সেখানে অনুপ্রবেশকারী কত, ইনফিল্ট্রেটর কত, এখনো পর্যন্ত জানা যায়নি। এই রাজ্যের ক্ষেত্রে কোনোদিনও সেটা সামনে আসবে কি? না দেখুন, একেবারেই আমার তো মনে হয় সামনে আসবে না। তার কারণ হচ্ছে, দেখুন, ইলেকশন কমিশন কিন্তু কখনো বলেনি যে তার লক্ষ্য হচ্ছে অনুপ্রবেশকারী কত সেটা খুঁজে বার করা। তারা বলছিল যে আমরা ভোটার লিস্টটাকে পরিচ্ছন্ন করব, অন্তত ফর্মালি এটাই বলেছে। এবং ইনফিল্ট্রেটার আছে এবং তাদেরকে বার করতে হবে, এই কথাগুলো রাজনৈতিক দলের নেতৃত্ব বলেছে। এবং আজকে যদি আপনাকে এটা দেখতে হয় যে হাকিমপুর সীমান্তে এসেছে তো ঠিক আছে অনুপ্রবেশকারী, কিন্তু যাওয়ার সময়ও তারা যখন চলে যাচ্ছে তাদের তো সেই গণনাটা কেন হলো না যে কতজন অনুপ্রবেশকারী এই সময়ে আমাদের এখান থেকে চলে গেল? আমরা একটা ভিড় দেখতে পেলাম কিন্তু সংখ্যাটা দেখতে পেলাম না। তার ফলে যে এই সংখ্যাটা এলে প্রথম প্রশ্ন তো অবশ্যই আমাদের সীমান্তরক্ষী বাহিনীদের ওপরে হবে, যে সীমান্ত আমাদের একেবারেই প্রোটেকশন দেওয়া নেই। এই প্রশ্নটা উঠবে বলেই আপনার সংখ্যাটা কিন্তু আসছে না। দেখুন, আগে সীমান্ত পেরিয়ে আসবে, তারপরে যে সমস্ত বর্ডার স্টেটে আসছে সেই স্টেটের অ্যাডমিনিস্ট্রেশন হয়তো তাকে রাজনৈতিক কারণে তাদের সমর্থন আদায়ের জন্য, তাদেরকে অনেক প্রচার অভিযানে ভিড় তৈরি করার জন্য তাদেরকে রেখে দেবে। কিন্তু আগে তো পেরিয়ে আসছে, তার ফলে আজকে যেটা ব্যর্থ হলো, দুভাবে ব্যর্থ হলো। এক তো অনুপ্রবেশকারী এখানে ছিল, আমরা একটা দেখতে পেলাম, তারা সবাই চলে যাচ্ছে। আর দুই, যখন চলে যাচ্ছে সেই সংখ্যাটাও আমরা গুনলাম না, যেখানে আমাদের কিন্তু একদম আমাদের সুযোগ ছিল। আমি বলছি তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেব, 2004 সালে একমাত্র শ্রীপ্রকাশ জয়সওয়াল যখন ছিলেন তখন একটা তথ্য দিয়েছিলেন 1 কোটির কিছু বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছেন। আর যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু ছিলেন হাল আমলে, তখন তিনি একটা 2 কোটির একটা সংখ্যা বলেছিলেন। কিন্তু তার বাইরে এই মুহূর্তে কত অনুপ্রবেশকারী দেশ জুড়ে বা রাজ্যে রয়েছে বাংলাদেশ থেকে আসা, কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। কিন্তু তা নিয়ে রাজনৈতিক চাপানুতর সমানভাবে চলছে। আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে দিল্লিতে একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা আসার আগে কিভাবে তিনি নিশানা করেছেন বিজেপিকে, অমিত শাহকে আক্রমণ করেছেন, পাল্টা বিজেপির তরফে কি বলা হয়েছে দেখাবো, তারপর আমি বাকি অতিথির কাছে ফিরছি। আগামী পরশুদিন সোনালী খাতুনের পরিবারের সাথে দেখা করছি এবং তার পরিবারের সকলের প্রতি আমার সমবেদনা ছিল। আমরা যোগাযোগে ছিলাম এবং যদি কোথাও এরকম কোনো ঘটনা ঘটে থাকে, আমি সবাইকে বলবো যে আপনারা চিন্তা করবেন না, তৃণমূল রয়েছে। এই যে বিএলওরা আত্মঘাতী হয়েছে, এটা তো তৃণমূলকে দোষ দিচ্ছে না। বিএলওদের তো অ্যাপয়েন্ট করেনি তৃণমূল, বিএলওদের তো রাজ্য সরকার, মমতা ব্যানার্জি সরকার অ্যাপয়েন্ট করেনি, এদের তো অ্যাপয়েন্ট করেছে ইলেকশন কমিশন। তো আজকে এরা নিজেদের প্রাণ নিয়ে আত্মঘাতী হয়ে ইলেকশন কমিশনকে দায়ী করেছে। কোনো বিএলওকে ট্রেন করা হয়নি যে অ্যাপ আমি ইউজ করব কিভাবে, অ্যাপে ডেটা রেজিস্টার করব কি করে, অ্যাপে আমি ভোটার লিস্ট আপলোড করব কি করে।
একাধিক জায়গা রয়েছে যেখানে 2002-এর ভোটার তালিকা নেই অ্যাপে, 2003-এর বেসিসে বেঞ্চমার্ক করে আপনি ভোটার তালিকা তারপর আপলোড করছেন। তো এই দায় তো ইলেকশন কমিশনের, এটা তো ইলেকশন কমিশন এড়িয়ে যেতে পারে না। আর বাংলাকে যেভাবে ডিফেম করা হয়েছে, আমি মনে করি চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে, ইলেকশন কমিশনার থেকে শুরু করে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, বিজেপির যে সমস্ত নেতারা বাংলাকে ছোট করেছে দেশের সামনে, তাদের কান ধরে ক্যামেরার সামনে আজকে এসে যে এই অনুপ্রবেশের তথ্য আজকে ইলেকশন কমিশন খারিজ করে দিয়েছে, তাদের ক্ষমা চাওয়া উচিত। আপনাকে দুদিন ধরে ওই বসিরহাটে গিয়ে না দাঁড়িয়ে থাকতে বলুন, অনুপ্রবেশকারী দেখতে পাবেন। আর যদি তাও না হয়, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি, ঘুরে আসুন, একবার দেখে আসুন কারা কারা ছিল এখানে, তার মামারা। শ্রীকুমার মুখোপাধ্যায়, শ্রীকুমার দা, আমি বলছি যেরকম জায়গায় গোটা এই বাংলাদেশি বিষয়টা নিয়ে দাঁড়িয়েছে, মানে অনুপ্রবেশকারী সুনির্দিষ্ট তথ্য এখনো পর্যন্ত যেহেতু ড্রাফট রোলে দেয়নি জাতীয় নির্বাচন কমিশন, তা নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি কিন্তু চলছে, কিন্তু সংখ্যাটা কত সেটা এখনো পর্যন্ত স্পষ্ট না। না, সংখ্যা তো বেরিয়েই যাবে, কারণ যে চেহারা ওরা তো অলরেডি একটা লিস্ট বার করেছেন, সবটা পুরোটাই যে একদম খাঁটি তা নয়, কারণ এরপরে আবার প্রশ্ন আছে, ইন্টারভিউ হবে, তারা ওখানে হাজির হবেন, তারপর কতজন থাকলেন, কতজন জেনুইনলি বাতিল হলেন, সবটা একটা কাউন্ট হয়ে যাবে। কতজন এমনি চলে গেলেন এই মানে ইলেকশন কমিশনের আওতার বাইরে গিয়ে, বিএসএফ যদি তাদের কোনো কাউন্ট না করে রাখে, তাহলে তার থেকে বড় অপরাধ কিছু হয় না। যদি আমি ধরে নিচ্ছি তার একটা তথ্য বিএসএফ এর কাছে আছে, নিশ্চয়ই বিএসএফ সেটা রেকর্ডে রাখছে, কিন্তু আমি বলছি সেটাই তো ফাইনাল লিস্ট নয়, তার বাইরেও তো ধরুন এখনো অনেক অনুপ্রবেশকারী এই শহরে বা এই রাজ্যে নেই, সেটা আপনি গ্যারান্টি কি করে করবেন? শেষ করে নিন। যদি এতজন অনুপ্রবেশ করে, কোনো রকম বিএসএফ জানে না, বিডিআর জানে না, আমি এটা ধরে নিলাম, আসল সত্য হচ্ছে দুদিকেই টাকা দিয়ে তারা ঢোকে, এই কথা তারা নিজেরা বলেছে, এত হাজার টাকা দিলাম বিএসএফকে, দিয়ে ঢুকেছি, কাজে এইগুলো বলে লাভ নেই কোনো। কিন্তু আমি ধরে নিলাম যে ওরা জেনুইনলি গোপনে ঢুকে গেছে, কাউকে কোনো টাকা দেয়নি। তা যদি থাকে, তাহলে এখন অফিসিয়ালি যারা ঢুকছে, এর বাইরে কত লোক ঢুকলো আবার, তার কোনো কাউন্ট হবে? বা ধরুন যারা চলে গেল, তারা যে আবার ফিরে আসবে না সেই নিশ্চয়তা কোথায় আছে? তাহলে কোত্থেকে পাওয়া যাবে? এখন এই পদ্ধতিগুলো সমস্ত সেই কারণেই সঠিক হচ্ছে না কোনোটাই। আমি একদমই বিজ্ঞানের ছাত্র, সংখ্যাতত্ত্বের ছাত্র, আমি বলছি আপনাকে যে এই পদ্ধতিটাই ভুল, ভীষণ ভুলে ভরা। এইভাবে কখনো একটা ইলেকশন কমিশনকে দিয়ে আমার কত লোক ঢুকেছে আর আমার কত লোক বেরলো এই হিসেব আসবে নাকি? দেখুন, মূল প্রশ্ন হচ্ছে একেবারে অনুপ্রবেশকারীর সঠিক তথ্য সামনে না এলে এসআইআর একেবারে মূল যেটা উদ্দেশ্য, যে একটা ত্রুটিহীন ভোটার লিস্ট তৈরি করা, সেটা কি আদপে শেষ পর্যন্ত সম্ভব হবে? এইটা কিন্তু একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন তৈরি করছে। দেখুন, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ এই রাজ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আমি এরপর আপনাদের সামনে রাখবো যে একেবারে পাহাড়ে 313 জন শিক্ষকের চাকরির বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ঠিক কী ধরনের অভিযোগ, ঠিক কী বলেছে কলকাতা হাইকোর্ট, বিরতির ওপারে বিস্তারিত দেখাবো আপনাদের, তা নিয়ে আলোচনা চলবে। ফিরছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।